হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো, আমার চ্যাটার্জিহাট এবং হাওড়া সেন্টার এবং অনলাইনে যারা আমার কাছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, সিবিএসসি, আইএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সানে, এই ক্লাসটা কিন্তু তাদের জন্য। এটা বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা নয়। এই ক্লাসটা অনলি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য আজকে আমরা করব। আমরা ক্লাস 12-এর একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিসকাস করছিলাম। সেই চ্যাপ্টারটাকে আমরা বলছিলাম মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আমরা আগের দিন যখন পড়েছিলাম, আমরা কিন্তু আগের দিন হার্টসে অ্যান্ড চেসের এক্সপেরিমেন্ট অবধি পড়েছিলাম। আজকে চলো তার পরবর্তী যে পার্টসগুলো আছে সেগুলোকে নিয়ে একটুখানি তোমার সাথে ডিসকাস করি। প্রথম একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, দেখো এটা তোমার ক্লাস 12-এর সিবিএসসি বলো, আইএসসি বলো, সব বোর্ডের পক্ষেই ইম্পর্টেন্ট। সেই কোশ্চেনটা কি, এটা সিবিএসসি বোর্ডের কিন্তু অলরেডি একটা বোর্ডে এসেছিল এই কোশ্চেনটা একটা বছরে। কি ক্রাইটেরিয়া ফর এ মলিকুলস টু বি এ জেনেটিক মেটেরিয়াল, দ্যাট মিনস জেনেটিক মেটেরিয়াল হওয়ার জন্য কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স নেসেসারি। দেখো ফার্স্ট আমরা দেখি এই অপশনটা ভেরি ইম্পর্টেন্ট। ইট শুড বি এবল টু জেনারেট ইটস রেপ্লিকা, এরা নিজেই নিজের কপি তৈরি করতে পারে, এই প্রপার্টিটা তার মধ্যে থাকতেই হবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। সেকেন্ড পয়েন্ট, ইট শুড বি কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি স্টেবল, কারণ জেনেটিক মেটেরিয়াল মানে তার একটা খুব বড় রেসপন্সিবিলিটি আছে, সে ক্যারেক্টারিস্টিক ফিচার্সের জন্য রেসপন্সিবল। এবার ভাবো সেই যদি আনস্টেবল হয় তাহলে আলটিমেটলি তো খুবই মুশকিল। সেই জন্য জেনেটিক মেটেরিয়ালের যদি ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলি আমরা, তাকে কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি স্টেবল হতেই হবে। ইট শুড প্রোভাইড দ্য স্কোপ অফ স্লো চেঞ্জ। দেখো আমরা বলছি চেঞ্জ হতেই হবে, কিন্তু চেঞ্জটা যেন ড্রাস্টিক্যালি ফাস্ট চেঞ্জ না হয়। এই স্লো চেঞ্জ কি করে, একটা অর্গানিজমের মধ্যে অ্যাডাপ্টেশন পাওয়ার গ্রো করায়, which is leads to evolution, which is very important for any organism, that is necessary. And এই পয়েন্টটাও কিন্তু very important. That means it should provide the scope of slow change, mutation that are required the evolution. মিউটেশনের জন্যই জেনেটিক মেটেরিয়ালগুলোতে চেঞ্জ হয়। It should be able to express itself in the form of Mendelian characters. আমরা এখন জেনে গেছি যে ফ্যাক্টরস বা অ্যালিল যেটাকে বলছিলাম সেটা আলটিমেটলি জিন, তাই তো? দ্যাট মিনস দ্য জেনেটিক মেটেরিয়াল, সেই জেনেটিক মেটেরিয়ালগুলো যেন মেন্ডেলিয়ানের এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলোকে এক্সপ্রেস করতে পারে। সো দিস ইজ দ্য 4 ইম্পর্টেন্ট পয়েন্টস। এটা কিন্তু একটা জেনেটিক মেটেরিয়াল হওয়ার জন্য তুমি বলতে পারো ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার তো? এই জিনিসটা কিন্তু তোমায় মাথায় রাখতেই হবে। নেক্সট চলে আসি আমরা, which is ultimately DNA a better genetic material from the RNA? এখানে আমার একটা কোশ্চেন আমরা তৈরি করছি। কোশ্চেনটা হচ্ছে অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএ না আরএনএ কোনটা বেটার? এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তোমাকে ফার্স্ট বলি ডিএনএ, আমি তোমাকে ডিফারেন্সটা বুঝিয়ে দেবো, তুমি নিজেই আলটিমেটলি ডিসাইড করে নিতে পারবে which was is the better for the genetic material. এইটুকুনি তুমি নিশ্চয়ই জানো কি সেটা, জেনেটিক মেটেরিয়াল হিসাবে তোমার সেলের মধ্যে কি আছে, ডিএনএ আছে না আরএনএ আছে? লাইভ চ্যাটে লিখতে পারবে কি আছে তোমার সেলের মধ্যে? ভেরি গুড, রাইট রাইট, ভেরি গুড, সবাই রেসপন্স করো ভেরি ফাস্ট। সেটা হচ্ছে ডিএনএ আছে অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। তাহলে আমরা একটা জিনিস দেখি, by the rule of base pairing of the complementarity, DNA has the ability to direct its the duplication. DNA থেকে আলটিমেটলি কি হতে পারে, ডুপ্লিকেশন করে তোমার কি হবে, সেখান থেকে তার নিজস্ব কপি তৈরি হতে পারবে। এবার আমরা যদি আরএনএ এর ক্ষেত্রে বলি, আরএনএ by the same rule of base pairing and complementary is there, RNA also has the amazing capability of making the RNA's copies of itself. যেমন ডিএনএও তৈরি করতে পারে, আরএনএও কপি তৈরি করতে পারে। কিন্তু এবার আমরা স্টেবিলিটির ব্যাপারটাকে নিয়ে আসি। স্টেবিলিটিতে দেখি কে এগিয়ে আছে, ডিএনএ আছে না আরএনএ আছে? দেখে নিই আমরা। The two strands of the DNA are complementary and if they are separated by heat,
দ্য আরএনএ তার মধ্যে কি আছে, 2 প্রাইমে OH গ্রুপ আছে, রাইবোজ সুগার present in every nucleotide. This group is the reactive group and make the RNA reactive and easily degradable. তাহলে দেখো এই OH গ্রুপ যেটা আরএনএ এর সুগারের মধ্যে প্রেজেন্ট আছে, আরএনএ কে কি করে দিল, একটু পিছিয়ে দিল জেনেটিক মেটেরিয়াল হওয়া থেকে, অর্থাৎ ওকে আনস্টেবল করে দিল। সো আরএনএ হ্যাজ বিন নোন টু বি ক্যাটালাইটিক, হেন্স দে রিঅ্যাক্টিভ। যেহেতু এই OH গ্রুপটা থাকছে, ও ডিফারেন্ট মলিকুলস এর সঙ্গে ও রিঅ্যাকশন করতে পারে। আর আরএনএ এর মধ্যে দেখো, আরএনএ এর মধ্যে কি প্রেজেন্ট থাকে, ইউরাসিল প্রেজেন্ট থাকে, থাইমিন কিন্তু প্রেজেন্ট থাকে না। থাইমিন প্রেজেন্ট থাকে ডিএনএ এর মধ্যে। আর এই যে ইউরাসিল, ইট ইজ কম্পারেটিভলি লেস স্টেবল দেন দ্য থাইমিন। এটা আবার একটা পয়েন্ট। তাহলে আরএনএ কিন্তু বুঝতেই পারছো জেনেটিক মেটেরিয়াল হবার দৌড়ে একটু পিছিয়ে গেল, ডিএনএ লিড করতে থাকলো ওর স্টেবিলিটির দিক থেকে, ওর রিঅ্যাক্টিভ পাওয়ার কম হওয়ার জন্য। তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারি? ফ্রম দ্য অ্যাবভ ইট ইজ ক্লিয়ার দ্যাট chemically DNA is the less reactive and structurally more stable when compared to RNA. So hence among the two nucleic acid, DNA is the better genetic material. তোমাকে এই দুটো পয়েন্ট লিখতেই হবে, খুব ইম্পর্টেন্ট। ভালো করে বোঝাতে পারলাম তো? তাহলে আরএনএ তার মধ্যে 2 প্রাইমে OH গ্রুপ থাকার জন্য তারা ক্যাটালাইটিক এন্ড রিঅ্যাক্টিভ ইন নেচার। আরএনএ এর মধ্যে ইউরাসিল প্রেজেন্ট থাকে, সেটা কম্পারেটিভলি লেস স্টেবল কম্পেয়ার টু থাইমিন, রাইট? ফর দ্যাট রিজন উই সিলেক্ট দ্য ডিএনএ ফর দ্য বেটার জেনেটিক মেটেরিয়াল। এই কোশ্চেনটা কিন্তু সিবিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সবার জন্যই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে এটা কিন্তু একটা 100% ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আসে কিন্তু। এবার আমরা পরের পয়েন্টটায় যাই। আমরা আরএনএ সম্বন্ধে একটু ডিসকাশনের কথা ভাবি। আমরা এখন টপিক 5-এ চলে এসেছি। আমরা ডিএনএ সম্বন্ধে একটা আলোচনা করলাম তোমার সাথে। এবার একটু চলো তোমার সাথে আরএনএ সম্বন্ধে ডিসকাস করি। Let us try to answer the question which was the first genetic material, RNA and DNA. তুমি বললে ওকে ডিএনএ is the very stable, DNA is the better genetic material, কিন্তু কে আগে এসেছিল জেনেটিক মেটেরিয়াল হিসেবে? এবার যদি এই কোশ্চেনটা করা হয় তাহলে কে অ্যানসারটা কি হবে বলো তো? There is enough evidence to prove that RNA was the first genetic material. এখানে কিন্তু আরএনএ এগিয়ে গেল, আরএনএ ছিল প্রথম জেনেটিক মেটেরিয়াল। তুমি ভাবো না ইভলিউশন এর জন্যই কি হয়েছে, আরএনএ যেহেতু স্টেবল ছিল না, রিঅ্যাক্টিভ ছিল, সেই জন্য ওকে চেঞ্জ করে জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএ এসে গেছে। আরএনএ কি ছিল জানো তো? ইজ আ ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল অ্যান্ড ক্যাটালিস্ট। ও দুটো ফাংশনই করতে পারতো। নাম্বার অফ এসেন্সিয়াল লাইফ প্রসেস, মেটাবলিজম, ট্রান্সলেশন, স্প্লাইসিং অফ জিন ইভলভ অ্যারাউন্ড দ্য আরএনএ। দেখো আরএনএ কে বেস করেই কিন্তু ডিফারেন্ট টাইপ অফ প্রসেসগুলো ডেভেলপ হয়েছে, যেটা একটা লাইফ প্রসেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা আরএনএ কে ডাইরেক্ট ইনভলভমেন্ট পাই আমরা, কারণ আরএনএ ছিল একটা ফার্স্ট টাইম। তাহলে আরএনএ ইউজ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালিস্ট। So there are the number of important biochemical reaction which is catalyzed by the RNA. আর আরএনএটা ছিল ultimately being the catalyst was reactive or unstable. ইভলিউশন প্রসেসে কি হয়েছে, ডিএনএ ইভলভ হয়েছে। কোথা থেকে ইভলভ হয়েছে? আরএনএ থেকে ইভলভ হয়েছে। উইথ সাম কেমিক্যাল মডিফিকেশন ডিএনএ আর মোর স্টেবল। আরএনএ আনস্টেবল কেন? তার মধ্যে OH গ্রুপটা প্রেজেন্ট থাকবার জন্য। ডিএনএ তে কি হলো দেখো ঘটনাটা, ভালো করে একটা ব্যাপারটা মাথায় ঢোকাও। আরএনএ এর উইক পয়েন্ট কোথায় কোথায় ছিল? একটা OH গ্রুপে, আর একটা কোথায় ছিল? তার ইউরাসিলের জন্য। আর ডিএনএ তে দেখো এই দুটোই গেল রিপ্লেসড হয়ে, OH থেকে H এসে গেল, ইউরাসিলের বদলে এসে গেল থাইমিন। মানে ডিএনএ কে স্টেবল করবার জন্য কেমন ভাবে মডিফিকেশনটা হলো দেখো। বুঝে গেছে ব্যাপারটা? এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। পরের টপিকে চলে আসি, দ্যাট ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক।
is the replication of the DNA. মানে আমরা দেখো এখানে একটা ডিএনএ দেখতে পাচ্ছি, আমাদের উদ্দেশ্য কি রেপ্লিকা তৈরি করা। এখানে একটা ডিএনএ থেকে দেখো আমরা কটা ডিএনএ পাচ্ছি, এখানে দুটো ডিএনএ পেয়ে গেলাম, এটাই তো রেপ্লিকেশন প্রসেস। কিন্তু তুমি যদি রেপ্লিকেশন প্রসেসটা দেখো, এখানে যখন নিউ স্ট্যান্ড তৈরি হলো, এখানে এখানে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছ ব্লুই হয়ে আছে আর একটা স্ট্যান্ড রেড আছে, তাই না? মানে এখানে একটা স্ট্যান্ড ওল্ড আর একটা স্ট্যান্ড নিউ। আর ডিএনএ যখন রেপ্লিকেশন হয় তখন কি হয় জানো, টু স্ট্যান্ড অফ দ্য ডিএনএ মলিকুলস ইজ আনউইন্ড অ্যান্ড সেপারেটেড ফ্রম ইচ আদার। দেখো এখানে দুটো স্ট্যান্ড কিভাবে সেপারেট হয়েছে এই পজিশনটায়, দেখতেই পাচ্ছ, এইখানটা দেখে নাও একটুখানি। এখানটায় আমরা যদি দেখি, দেখো এখানটায় ডিএনএটা সেপারেট হয়েছে, কিন্তু দুটো ডিএনএ স্ট্যান্ড কিভাবে সেপারেট হয়, বাই দ্য ব্রেকিং ডাউন অফ উইক হাইড্রোজেন বন্ডস গুলো, যেটা এই বেস পেয়ারের মধ্যে প্রেজেন্ট ছিল। এবার যখন ডিএনএ সিনথেসিস হয়, দেখো এখানে এই স্ট্যান্ডটা না, আর এই যে স্ট্যান্ডটা, এটা টেমপ্লেট হিসাবে কাজ করে। টেমপ্লেট মানে অনেকটা ছাঁচ টাইপের, মানে ডিএনএ এইখানে যদি এ থাকে, নিউ স্ট্যান্ডে কি আসবে, টি আসবে। এখানে যদি জি থাকে, এখানে কি আসবে, সি আসবে। এইভাবে নিউ একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। কার ওপর বেস করে? তাহলে কমপ্লিমেন্টারি সেট অফ নিউক্লিওটাইডস গেট অ্যাটাচ টু দ্য বেস অফ দ্য ওল্ড স্ট্যান্ড বাই দ্য বেস পেয়ারিং রুলস। বেস পেয়ারিং রুলস, তাহলে আলটিমেটলি আমরা কি জানি, এর সঙ্গে অলওয়েজ হবে টি আর জি এর সঙ্গে অলওয়েজ হবে সি হবে, তাই তো? এইটা আমরা মাথায় রেখে রেপ্লিকেশন প্রসেসটা চলো এগিয়ে যাই। এবার একটা ভালো কোশ্চেন আমাদের মাইন্ডে আসছে, যেটা আমাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএ এই যে রেপ্লিকেশন প্রসেস, সেটা কোন ধরনের রেপ্লিকেশন প্রসেসকে ফলো করে? সেটা সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন। সেমি কনজারভেটিভ কথাটার মানে কি সেটা তোমাকে আগে জানতে হবে। সেমি কনজারভেটিভ কথাটার মানে এখানে একটা স্ট্যান্ড পেরেন্ট স্ট্যান্ড থাকবে আর একটা স্ট্যান্ড নিউ স্ট্যান্ড থাকবে। তোমাকে যদি আমি এই যে সেমি কনজারভেটিভ এখানে দেখাই, এখানে দুটো রেড স্ট্যান্ড দেখতে পাচ্ছ, রেড কালারের। এখান থেকে যে দুটো স্ট্যান্ড তৈরি হচ্ছে আফটার রেপ্লিকেশন সাইকেল 1 এর পর, এখানে দেখো একটা ওল্ড স্ট্যান্ড, সেটা রেড কালারের, একটা নিউ স্ট্যান্ড তৈরি হচ্ছে, ওটা ব্লু কালারের। দেখতেই পাচ্ছি তো আমরা এখানে। এই যে ফরম্যাটটা আমরা দেখাচ্ছি তোমাকে, এটাকে আমরা কি বলছি, সেমি কনজারভেটিভ মোড। মানে একটা স্ট্যান্ড ওল্ড আর একটা স্ট্যান্ড নিউ স্ট্যান্ড। এই প্রসেসটাই ফলো আপ করে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, তোমরা ভালোভাবেই সায়েন্সে জানো যে সায়েন্স কোনো এক্সপেরিমেন্ট ছাড়া কোনো কিছু জিনিসকে বিলিভ করে না। তাহলে এবার একটা এক্সপেরিমেন্ট করে প্রুভ করতে হবে, কিন্তু এক্সপেরিমেন্টটা করবে কে? কিসের জন্য এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্ট হচ্ছে, এক্সপেরিমেন্টালি আমরা প্রুভ করতে চাইছিলাম কি, যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মোড ফলো করে। দেখো এবার দুজন সায়েন্টিস্ট এই এক্সপেরিমেন্টটা করলো, যেটা হচ্ছে মিচেলসন অ্যান্ড স্টাহাল। এক্সপেরিমেন্ট করে কি প্রুভ করলেন ওনারা, যে ডিএনএ রেপ্লিকেশন ফলো করে সেমি কনজারভেটিভ মোড। তাহলে এই দুটো সায়েন্টিস্টের নাম আমরা কিন্তু মনে রাখবো, একজন হচ্ছে মিচেলসন সায়েন্টিস্ট আর একজন স্টাহাল। কিন্তু ওনারা যে ব্যাকটেরিয়ার উপর এক্সপেরিমেন্টটা করেছিলেন 1958-এ, সে ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। কি নাম বললাম? ইকোলাই ব্যাকটেরিয়া। এবার ইকোলাই ব্যাকটেরিয়া হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া, তাকে আউটসাইড থেকে নিউট্রিশন দিতে হবে, তবেই সে গ্রোথ করতে পারবে, তাই তো? তবেই সে গ্রোথ করতে পারবে। এবার এইটাকে আমরা বেস করে চলো একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন দেখবো, হুইচ ইজ গিভেন বাই মিচেলসন অ্যান্ড স্টাহাল,
কিসের জন্য? টু এক্সপেরিমেন্টালি প্রুভ দ্যাট ডিএনএ রেপ্লিকেশন ফলো দ্য সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন। এবার আমরা কি করলাম, মানে আমরা বললে একটু কথাটা ভুল হবে, বলতে পারো মিশেলসন অ্যান্ড স্টাহাল কি করলেন? They grew the bacterium E. coli for many generations in the medium containing heavy isotope of nitrogen. ব্যাকটেরিয়া দেখো এরকম, আমরা যদি একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা গ্রো করাতে পারি, পেট্রি ডিশের মধ্যে গ্রো করাতে পারি। যখন পেট্রি ডিশের মধ্যে গ্রো করাই তখন আমরা না ব্যাকটেরিয়াকে ফুড দিই, ফুড, ব্যাকটেরিয়াকে আমরা এরকম ফুড দিই, ব্যাকটেরিয়াকে আমরা ফুড দিই। কিন্তু ব্যাকটেরিয়াকে যখন আমরা ফুড দিই, ব্যাকটেরিয়া সব থেকে বেশি দরকার কি জানো? নাইট্রোজেন দরকার। সেই নাইট্রোজেনটা আমাদের বাইরে থেকে সাপ্লাই করতেই হয়। আর মিশেলসন স্টাহাল কি করলেন বুদ্ধি করে, নাইট্রোজেন সাপ্লাই করলেন, সেটা কি হিসাবে বলো তো? NH4Cl হিসাবে। NH4Cl এর মধ্যেই তো নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন কিন্তু হেভি আইসোটোপের নাইট্রোজেন, মানে N15, N14 তো নর্মাল হয় তাই না? এখানে আমরা আবার বারবার আমরা মানে বলতে চাইছি মিশেলসন এন্ড স্টাহাল ইউজ করলেন N15। তাতে কি হবে? ব্যাকটেরিয়ার, তুমি ভাবো তো ডিএনএ এর ভেতরেও তো নাইট্রোজেন আছে। একটা ডিএনএ কি নাইট্রোজেন ছাড়া পসিবল? কারণ ডিএনএ নাইট্রোজেন বেসই তো নাইট্রোজেন দিয়ে তৈরি। সেই নাইট্রোজেন বেসগুলো, নাইট্রোজেন তাহলে কি টাইপের নাইট্রোজেন হয়ে যাবে? N15 টাইপের নাইট্রোজেন হবে। কারণ ডিএনএ রেপ্লিকেশন হবে যখন নতুন নতুন স্ট্যান্ড তৈরি হবে, নতুন স্ট্যান্ডের ওই ডিএনএ মেটেরিয়াল সে কোথা থেকে পাবে? তার ফুড থেকে পাবে। আর ফুডের মধ্যে কি নাইট্রোজেন ইউজ করা হচ্ছে? N15। অর্থাৎ তুমি ব্যাকটেরিয়াকে অ্যানালাইসিস করলে কি দেখবে? যে ব্যাকটেরিয়ার মধ্যে যে নাইট্রোজেন আছে সেগুলো হেভি। তাহলে the heavy DNA molecules could be distinguished from the normal DNA by the centrifugation of cesium chloride density gradient। অর্থাৎ আমরা যদি এই ধরনের একটা টিউবের মধ্যে আমরা সেন্ট্রিফিউগেশন করাই, দেখব এদের যে ডিএনএ মেটেরিয়ালগুলো সেগুলো হেভি হওয়ার জন্য এই নিচে সেডিমেন্ট হবে, যেটা N15 আর N15ই বলছি আমরা, কারণ দুটো স্ট্যান্ডই সেম হবে। ডিএনএ তো দুটো এরকম ধরনের স্ট্যান্ড থাকে। আর আমরা অলরেডি শিখে এসেছি কি, ডিএনএ এরকম দুটো স্ট্যান্ড, তারপর দুটো স্ট্যান্ড কি হয়ে যায়? এরকম ডিফারেন্স হয়ে যায়, ছেড়ে ছেড়ে যায়, তারপর তাকে বেস করেই একটা নিউ স্ট্যান্ড তৈরি হয় এইভাবে। এটাই তো প্রসেস। এবার আমরা এক্সপেরিমেন্টটাকে দেখি, চলো। এক্সপেরিমেন্টটা দেখতে গেলে আমরা তাহলে বুঝেই নিয়েছি NH4Cl আমরা ইউজ করছি। এই এক্সপেরিমেন্টটা তোমাকে এই ছবিটার মতো করে যদি লিখতে পারো একটু কিন্তু বেটার হবে। মানে আমি বলছি শুধু একটা ইন্ট্রোডাকশন দেবে, সায়েন্টিস্টের নাম দেবে, তারা যে ইকোলাই ব্যাকটেরিয়ার ওপর এক্সপেরিমেন্ট করেছিলেন আর NH4Cl ইউজ করেছিলেন, এইটুকুনি কথা বলে দাও। তারপর শুধুমাত্র এই পিকচারটা ড্র করে দাও, শুধুমাত্র এই পিকচারটা ড্র করে দাও। তাহলে এই যে পিকচারটা কি আছে দেখো, এটা হচ্ছে প্রথম সেট, তুমি বলতে পারো সেট 1, এটা সেট 2, এইভাবে আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। তাহলে প্রথম কি করা হলো? মিডিয়াম N15 মিডিয়াম ইউজ করা হলো। ব্যাকটেরিয়াকে এখানে দেখেছো ছেড়ে দেওয়া হয়েছে। E. coli grown on N15 medium. So after some times you can observe that all the DNA materials are the N15 in nature. So all the DNA material are heavy in nature, right? So after the centrifugation you can observe a heavy band in the bottom of the centrifugation tube. All the DNA is the N15 is there. Why? Because the food material which is used in that experiment, only the NH4Cl, which one is the heavy isotope. তাহলে আমরা এই যে ডিএনএটাকে অ্যানালাইসিস করলে কি দেখলাম, যে দুটোই আলটিমেটলি ডিএনএ স্ট্যান্ড পেলাম, সেটা হচ্ছে N15 আর একটা হচ্ছে N15।
এরপর আমরা একটা ডিফারেন্ট কনিক্যাল ফ্লাক্স তৈরি করলাম, যার মধ্যে NH4 দিলাম, কিন্তু এই NH4Cl একটু চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা। এখানে নাইট্রোজেন হিসাবে ইউজ করা হলো সেটা হচ্ছে N14 মিডিয়াম, N14 মিডিয়াম। তখন আমরা যখন আফটার সেন্ট্রিফিউগেশন করার পর আমরা একটু দেখলাম নিচে আর এই ধরনের কোনো ব্যান্ড পেলাম না, আমরা একটু ব্যান্ড পেলাম সেটা একটু ওপরে, একটা হাইব্রিড ব্যান্ড, N14 আর N15 এর একটা হাইব্রিড। এখানে আমরা একটা কোশ্চেন হচ্ছে আফটার 20 মিনিটস পর এই ধরনের নিউ ডিএনএ স্ট্যান্ড পাই, কেন পাই? কারণ আমরা যে ইকোলাই ব্যাকটেরিয়াটাকে নিয়ে কাজ করছিলাম, মানে সায়েন্টিস্টরা কাজ করছিল, তার লাইফ সাইকেল 20 মিনিটসেই কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা আগেই তো শিখে এসেছি ডিএনএ রেপ্লিকেশনে, দেখো এখানে দুটো স্ট্যান্ডই ছিল এই ধরনের, এখানে দুটো একটা স্ট্যান্ড এখানে গেছে, এখান থেকে দেখো কি হয়েছে, এই স্ট্যান্ডটা এখানে গেছে, আর এইখানেও এই ডিপ স্ট্যান্ডটা এখানে এসছে। এই দুটো ওল্ড স্ট্যান্ড ছিল, যেটা হচ্ছে N15 ছিল, ওটাকে বেস করে কি তৈরি হয়েছে, একটা N14 এর স্ট্যান্ড তৈরি হয়েছে। দেখো এই সেই N14 এর স্ট্যান্ড তৈরি হয়েছে, সেই জন্য তো হাইব্রিড ডিএনএ আমরা পেলাম। এরপর আবার যখন আফটার 20 মিনিটস পর আমরা কি দেখলাম, আবার এই দেখো হেভি ব্ল্যাক কালারের যে ডিএনএটা, এটা এখানে এসছে, রাইট? আর এই যে লাইট ডিএনএটা ছিল রেড কালার দিয়ে আমি করেছিলাম, সেটা দেখো এইখানে সেপারেশন হয়েছে। আবার এইখানে লাইট মানে রেড কালারের ডিএনএটা এইখানে এসছে, আর এখানে একটা হেভি ব্ল্যাক কালারের ছিল না, সেটা আমরা নিচে এখানে লিখেছি, দেখো এইটা। এখন তো মিডিয়ামের মধ্যে N14 দেওয়া আছে, তাহলে নাইট্রোজেন যাই পাক সেটা N14 আসবে। তাহলে এইখানে যে স্ট্যান্ডটা তৈরি হবে দেখো এইভাবে একটা নিউ স্ট্যান্ড পাওয়া যাবে, এখানেও আমরা এই স্ট্যান্ডটা পাবো, এখানেও এইখানে দেখো এই পাবো, এইভাবেই তো পেয়ে গেলাম অল N14। তাহলে সেন্ট্রিফিউগেশন করলে আমরা কি পাবো, একটা এই দুটো N14 আর N14 এর একটা ব্যান্ড পাবো, আর এইটা আর এইটা, এটা একটা N14 আর N15 এর একটা হাইব্রিড বা একটা তোমার ব্যান্ড পাবো। কিন্তু এই ব্যান্ডগুলো দেখে আমরা কি কনক্লুশনে আসব, এই ব্যান্ডগুলো দেখে আমরা কনক্লুশনে আসব যে ডিএনএ রেপ্লিকেশন হুইচ ইজ ফলো দ্য সেমি কনজারভেটিভ মোড। সব সময় কি হচ্ছে দেখো, এই দুটো স্ট্যান্ডের মধ্যে দুটো স্ট্যান্ড সেপারেট হচ্ছে, একটা স্ট্যান্ড ওল্ড থেকে যাচ্ছে আর একটা স্ট্যান্ড ওটাকে বেস করে নিউ স্ট্যান্ড সিনথেসিস হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে এক্সপেরিমেন্টটা ছবি এঁকে লেবেলিং করে ঠিক এইভাবে লিখবে, কিন্তু তাহলে কিন্তু তুমি খুব ভালো মার্কস পাবে। ক্লাসটা হয়ে যাক লাইভ, তারপর তোমরা কি করবে, এটাকে পজ করবে, থামিয়ে এই ছবিটা ড্র করে নেবে খাতায়। বুঝে গেছো ব্যাপারটা? চলো এবার আমরা আসি আমাদের পরের টপিক। এবার যখন আমরা আমাদের পরের টপিকটাকে নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, তাহলে আমরা সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন দেখে নিলাম। সো নাও আমরা যে টপিকটাকে নিয়ে ডিসকাস করতে চলেছি, দ্যাট ইজ দ্য ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন সেটা প্রোক্যারিওটসদের মধ্যেও হয়, আর ডিএনএ রেপ্লিকেশন সেটা ইউক্যারিওটসদের মধ্যেও হয়, তাই তো? এবার ভালো করে যদি আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি কি হচ্ছে, দেখো ভালো করে, আমরা প্রোক্যারিওটিক সিস্টেমের মধ্যে কি হচ্ছে, একটা ডিএনএ মেটেরিয়াল থাকে, সেটাকে কিভাবে থাকে সেটা তো আমরা জানি, একটা সার্কুলার একটা স্ট্রাকচার যেটা প্রেজেন্ট থাকে, তাই না? দেখো আমরা এইভাবে দেখতে পাচ্ছি সেই স্ট্রাকচারটাকে, এখানে একটা ছোট্ট পয়েন্ট থেকে ডিএনএ রেপ্লিকেশনে একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, তারপর নিউ ডিএনএ স্ট্যান্ড তৈরি হতে থাকে। যতক্ষণ না তারা পুরো সার্কেলটাকে কন্টিনিউ করে কমপ্লিট করছে, মানে একটা ডিএনএ স্ট্যান্ড থেকে নতুন দুটো ডিএনএ স্ট্যান্ড তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা কন্টিনিউ চলতে থাকছে। দিস ইজ দ্য ডিএনএ রেপ্লিকেশন প্রসেস অফ দ্য প্রোক্যারিওটস। কিন্তু আমরা মেন শিখবো ইউক্যারিওটস এর ক্ষেত্রে। ইউক্যারিওটিক সিস্টেম ডিএনএ রেপ্লিকেশন কিন্তু একটু কমপ্লিকেটেড তো হবেই, তাই না? কিন্তু এই প্রসেসটা আমরা চলো একটু ভালোভাবে দেখি। তার আগে ডিএনএ এর একটা তোমাকে একটা এনজাইমের কথা বলি।
এই এনজাইমটাই হচ্ছে মেন একটা এনজাইম, তার নাম দিয়েছি আমরা ডিএনএ ডিএনএ পলিমারেজ। এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের একটা মেন এনজাইম, ডিএনএ রেপ্লিকেশনের একটা মেন এনজাইম। ও কি করে? ও পলিমারাইজেশন করে অনলি ইন দ্য ডাইরেকশন অফ দ্য 5' থ্রু 3' ডাইরেকশন। এই কথাটা মাথায় একদম পুরো ঢুকিয়ে নাও। মানে ও দেখো 5' থেকে প্রসেসটা শুরু হয়, এইভাবে নিউক্লিওটাইডস গুলো 3' এর দিকেই অ্যাডিশন হয়। মানে 3 নাম্বার কার্বনের হাতটাই ওর খোলা আছে, ওটাকে দিয়ে ও নেক্সট নিউক্লিওটাইডকে অ্যাটাচমেন্ট করে। 5 নাম্বার হাত দিয়ে কিন্তু ডিএনএ পলিমারেজ এনজাইম কোনো নিউক্লিওটাইডকে অ্যাডিশন করতে পারে না। এটা মাথায় পরিষ্কার ঢোকাও। আমরা তাহলে ডিএনএ স্ট্যান্ডটাকে এখানে দেখছি। দেখো এখানে ডিএনএ স্ট্যান্ডটা তুমি দেখো, এই স্ট্যান্ডটা হচ্ছে 5' টু 3'। তার অপোজিটে যে আর একটা স্ট্যান্ড ছিল তাহলে সেটা 3' হবে, তাই তো? 3', তাহলে এখানে এটা 5'। কিন্তু এখানে যে স্ট্যান্ডটা দেখো এখান থেকে যদি শুরু হয় তাহলে তো এটা 3' থাকবে না, এই এন্ডটা কি থাকবে? 5' থাকবে। মানে এই ডাইরেকশনে কিন্তু নিউক্লিওটাইড অ্যাডিশন পসিবল নয়। কেন নয়? আমি একটু আগেই শেখালাম, ডিএনএ পলিমারেজ শুধুমাত্র নেক্সট নিউক্লিওটাইডকে অ্যাটাচমেন্ট করতে পারে তার শুধুমাত্র 3' কার্বনের থ্রু দিয়ে। এবার এই স্ট্যান্ডটা যেহেতু ছিল আমাদের 3', এইখানে 5'টা তার স্টার্টিং পয়েন্ট, তাহলে তার ওপেন হাতটা কি হয়ে গেল? 3'। এখানে আরএনএ প্রাইমার বলে একটা ছোট্ট আরএনএ স্ট্যান্ড প্রথম প্রসেসটা স্টার্ট করে দেয়। তারপর ডিএনএ পলিমারেজ সে কি করে? নিউক্লিওটাইডস গুলোকে অ্যাডিশন করতে থাকে। কার ওপর বেস করে? পেরেন্ট স্ট্যান্ডের ওপর বেস করে। পেরেন্ট স্ট্যান্ডে যদি এ থাকে এখানে কি হবে? টি হবে। এখানে যদি জি থাকে এখানে সি হবে। এখানে এ থাকলে এখানে টি হবে। এখানে জি থাকলে এখানে সি হবে। এইভাবে একটা কন্টিনিউয়াসলি একটা স্ট্যান্ড সিনথেসিস হতে থাকে। যে স্ট্যান্ডটা রেপ্লিকেশন কন্টিনিউয়াসলি হয় তাকে আমরা কি বললাম? লিডিং স্ট্যান্ড বললাম, লিডিং স্ট্যান্ড। আর এবার এই স্ট্যান্ডটার সময় কি হবে? এইখানেই তো গন্ডগোলটা। এইখানে তো আর হলো না, এই সাইড থেকে তো আর প্রসেসটা শুরু করা যাবে না। তাহলে প্রসেসটা কোথা থেকে শুরু করতে হবে? এই পজিশন থেকে শুরু করা যাক। এই পজিশনে দেখো এইখানে প্রথমে কি হলো? 5'। তাহলে তার ওপেন এই হ্যান্ডটা কি হয়ে গেল? 3' হাতটাই তো খোলা থাকলো। এখানে নেক্সট নিউক্লিওটাইড গুলো অ্যাডিশন হতে থাকবে। কিন্তু প্রথম এখানে এসে কে বসবে? আরএনএ প্রাইমার। প্রাইমার এসে প্রসেসটাকে শুরু করে দিল, প্রসেসটাকে শুরু করে দিল। বোঝা গেল তো ব্যাপারটা? তারপর এখান থেকে দেখো যেমন ভাবে এর সঙ্গে যদি থাকে টি, এখানে জি, এখানে সি, এ থাকলে এ টি, আবার এর সঙ্গে টি, এইভাবে চলতে থাকে। কিন্তু এই স্ট্যান্ডটা দেখো কন্টিনিউয়াসলি তৈরি হয় না, আবার কিছুটা দূর গিয়ে একটু গ্যাপ থেকে যায় আর কি। কিছুটা গ্যাপ থেকে যাওয়ার পর আবার দেখা যায় কি, আবার এই চেনটা তৈরি শুরু হলো। আবার সেই আরএনএ পলিমার প্রথম অ্যাডিশন হলো, আবার করসপন্ডিং কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং রুলস ফলো করে ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড অ্যাডিশন করতে থাকলো। সো দিস স্ট্যান্ড আর ফর্ম ইন দ্য ডিসকন্টিনিউয়াস ম্যানার। তাহলে এই যে স্ট্যান্ডটা যেটা ডিসকন্টিনিউয়াস ম্যানারে তৈরি হলো সেটাকে আমরা কি বলছি? ল্যাগিং স্ট্যান্ড বলছি। তাহলে আমরা বুঝতেই পারলাম লিডিং স্ট্যান্ড এটা। আর এই যে ছোট ছোট ফ্র্যাগমেন্ট আকারে এটা তৈরি হচ্ছিল না, এই ফ্র্যাগমেন্ট গুলোকে আমরা বললাম ওকাজাকি ফ্র্যাগমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট ওকাজাকি। কিন্তু ডিএনএ রেপ্লিকেশন প্রসেস শুরু করতে গেলে এই আরএনএ এর পার্টগুলোকে তো রাখলে চলবে না, এটা তো ডিএনএ এর পার্টই নয়। তাহলে এগুলোকে কাট করে দিতে হবে। কে কাট করবে? এটা একটা ডিএনএ পলিমারেজেরই একটা টাইপ, সেটা এটা কাট করে দিতে পারে, করে করসপন্ডিং ডিএনএটাকে বসিয়ে দিতে পারে এখানে। কিন্তু দেখো এখানে তো কিছু কিছু গ্যাপ রয়ে আছে, এই গ্যাপগুলোকে কে ফিল আপ করবে? এই গ্যাপগুলোকে কে ফিল আপ করবে? এই গ্যাপগুলোকে ফিল আপ করবার জন্য আছে তোমার লাইগেজ এনজাইম। কিন্তু শুধুমাত্র লাইগেজ এনজাইম নয়, আমরা যদি প্রথম থেকে
আরো কয়েকটা এনজাইমের নাম বলা উচিত এই প্রসেসটার জন্য। চলো এবার আমি তোমাকে কয়েকটা আমি তোমাকে এখন যেটা বললাম মেন বলার চেষ্টা করলাম, মেন এনজাইম ডিএনএ পলিমারেজের কাজ। কিন্তু ডিএনএ পলিমারেজ ছাড়াও আরো কয়েকটা প্রোটিন এবং কিছু এনজাইম আছে, দে টেক অলসো ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডিএনএ রেপ্লিকেশন। তাহলে চলো আমি তোমাকে সেইগুলো এবার একটু বোঝাই, কি কি সেই এনজাইমগুলো। প্রথম আসবো আমরা একটা হেলিকেজ বলে একটা এনজাইমের কথা। প্রথম আমি বলছি কি এনজাইমের কথা, হেলিকেজ। প্রথমে দেখো এই যে দুটো স্ট্যান্ড সেটা আলটিমেটলি কি থাকে, এরকম ভাবে পেঁচিয়ে থাকে নিজেদের মধ্যে। এবার এই দুটো স্ট্যান্ড কে তো আমাদের কি করতে হয়েছিল, এভাবে সেপারেশনে আনতে হয়েছিল, আনউইন্ড করতে হয়েছিল। আর হেলিকেজই হচ্ছে আনউইন্ডিং এনজাইম, যে ডিএনএ এই দুটো স্ট্যান্ডকে সেপারেট করেছিল ডিউ টু ব্রেকডাউন অফ দ্য হাইড্রোজেন বন্ডস। ট্রোপোআইসোমারেজ অনেকটা একই ধরনের কাজ, মেনলি তারা এই ধরনের টুইস্টেড প্যাটার্নটাকে ও স্ট্রেট করে দেয়। আর প্রাইমেজ এনজাইমের কাজ কি, আমরা এই প্রসেসটায় কি দেখলাম, শর্ট একটা আরএনএ স্ট্যান্ড এসে বসছিল না, সেটাই হচ্ছে প্রাইমেজ এনজাইম হুইচ ওয়ান বাইন্ড দ্য আরএনএ প্রাইমার ইনটু দ্য ডিএনএ স্ট্যান্ড। আর মেন যে ডিএনএটার কথা এনজাইমের কথা বলছি, দ্যাট ইজ দ্য ডিএনএ পলিমারেজ। তাহলে ডিএনএ পলিমারাইজেশন করতে পারে নিউক্লিওটাইডকে কোন ডাইরেকশনে, 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে, 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে। ডিএনএ লাইগেজ কি করে, ডিএনএ লাইগেজ যেখানে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হবার সময় যে ছোট ছোট গ্যাপগুলো ছিল, ওই গ্যাপগুলোকে সে ফিল আপ করে দিতে হেল্প করে, লাইক অ্যাজ এ গ্লু হিসাবে কাজ করে ওরা। আর ওই যে আরএনএ বলছিলাম স্ট্যান্ড আছে না, ডিএনএর সঙ্গে প্রাইমার হিসাবে অ্যাটাচ হয়, ওদেরকে তো রিপেয়ার করতে হবে, বা মিউটেশন হয়ে গেলে সেখানেও মানে মিসম্যাচ যদি কোনো বেস পেয়ারিং এর মধ্যে হয়ে যায়, সেটাকে রিপেয়ার করবার জন্য ডিএনএ পলিমারেজেরই একটা টাইপ অফ আছে, সেটা কি করে তোমার, দে টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল ফর দ্য রিপেয়ারিং এনজাইম হিসাবে। তাহলে হেলিকেজ, প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ, ডিএনএ লাইগেজ, ডিএনএ পলিমারেজ 1, এই এনজাইমগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন দ্য ডিএনএ রেপ্লিকেশন প্রসেসের মধ্যে। তাহলে আমরা এবার প্রসেসটাকে যদি তোমাকে একটুখানি এক্সপ্লেন করতে থাকি, আমি পুরো প্রসেসটাকে তোমাকে বুঝিয়েছি, তাও আবার একবার বোঝাই চলো। তাহলে ডিএনএ রেপ্লিকেশন এই প্রসেসটা শুরু হচ্ছে কোথা থেকে, শুরু হওয়ার জন্য একটা পয়েন্ট দরকার, সেই পয়েন্ট থেকেই রেপ্লিকেশনটা শুরু হয়, সেটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। মানে দেয়ার আর নাম্বার অফ স্পেসিফিক পয়েন্ট কল্ড দ্য ইনিশিয়েশন পয়েন্ট from where the replication of the DNA is begun. It is called the origin of replication. একটা কোনো পয়েন্ট থেকে তো ডিএনএ রেপ্লিকেশনটা শুরু করতে হবে। তারপর দেখো পরের স্টেপ শুরু করার আমরা পজিশনটা পেয়ে গেছি, এবার পরের স্টেপ কি হবে, আনউইন্ডিং দ্য ডিএনএ মলিকিউল, মানে এই যে ডিএনএ স্ট্যান্ডগুলোকে এই যে সেপারেশন করতে হবে, আনউইন্ড করতে হবে, কে করবে, সেই হেলিকেজ এনজাইম সেপারেট দ্য টু স্ট্যান্ড, রাইট, কি করে দুটো স্ট্যান্ডকে সেপারেট করলো, বাই ব্রেকিং দ্য উইক হাইড্রোজেন বন্ডস। এবার আর একটা জিনিস মাথায় রাখো, এই যে ছবিটার মধ্যে তুমি দেখতেও পাচ্ছ, দুটো ডিএনএ স্ট্যান্ড যখন আমরা সেপারেশন করে দিই না, কিছু সময় পরে তারা আবার অ্যাটাচমেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য এসএসবি প্রোটিন বলে একটা প্রোটিন আছে, যেটা আমরা এই সিঙ্গেল স্ট্যান্ডগুলোর সঙ্গে অ্যাটাচমেন্ট করে দিই, যাতে কি হয়, এই দুটো স্ট্যান্ড আর নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট হতে পারে না। তারপরে স্টেপ কি আসবে, ফরমেশন অফ আরএনএ প্রাইমার, ফরমেশন অফ আরএনএ প্রাইমার। তাহলে আরএনএ প্রাইমার আমরা দেখলাম কোথায় অ্যাটাচমেন্ট হলো, পার্টিকুলার একটা সাইটে, এই দেখো আরএনএ প্রাইমার এখানে অ্যাটাচমেন্ট হলো, ওই প্রসেসটা এখান থেকে শুরু করলো। তো এই আরএনএ প্রাইমার আলটিমেটলি কি জিনিস, শর্ট সেগমেন্ট অফ আরএনএ, তাই তো, which is the main site from where the DNA replication start.
তারপরে কি হবে, সিনথেসিস অফ দ্য কমপ্লিমেন্টারি ডিএনএ, সিনথেসিস অফ দ্য কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে আমাদের একটা স্ট্যান্ড তো ওল্ড আছেই, আমি তোমাকে দেখিয়েছি। তাহলে আমরা একটু আগে তোমায় যেটা বললাম, ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে মেন ইম্পর্টেন্ট এনজাইম, যে ওল্ড স্ট্যান্ডটাকে বেস করে একটা নিউ স্ট্যান্ড সিনথেসিস করে দিতে থাকবে ওই এটিজিসি বেস পেয়ারিং রুল ফলো করে। কিন্তু এই স্ট্যান্ডটা কি হবে, অপোজিট ডাইরেকশনে। এই স্ট্যান্ডটা যদি এই ডাইরেকশনে সিনথেসিস হয়, এটা দেখো এই ডাইরেকশনে সিনথেসিস হচ্ছে স্মল ফ্র্যাগমেন্ট ওয়াইজ। এই ফ্র্যাগমেন্টগুলোর নাম আমরা কি বললাম, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তারপরে এই আরএনএ প্রাইমারগুলোকে এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হচ্ছে, রাইট। তারপর যে রিপেয়ার করে দিতে হচ্ছে আমাদের, এ থাকলে টি বা জি থাকলে সি এসে যাচ্ছে। আর যে গ্যাপগুলো পড়ে থাকছে তারপরে সেটাকে ফিল্ড আপ করবার জন্য আছে একটা ভেরি ইম্পর্টেন্ট এনজাইম, যেটাকে আমরা বলছি ডিএনএ লাইগেজ। বুঝে গেল ব্যাপারটা? ওকে। কিছু সময় ডিএনএ রিপেয়ার করারও প্রয়োজন হয়, যেখানে কিছু মিস বেস পেয়ারিং হয় সেই সবগুলোতে। তাহলে আজকে আমরা পড়লাম এই পার্টটা অবধি। তাহলে কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আজকে আমরা ডিসকাস করলাম, আর দুটো লং অ্যান্সার কোশ্চেন দেখে নিলাম আজকে আমরা, মিসেলসন-স্টাল এক্সপেরিমেন্ট আর এক্সপ্লেন দ্য ডিএনএ রেপ্লিকেশন প্রসেস, ডিফারেন্ট এনজাইমের ফাংশন। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এই আজকের টপিকগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ছিল। এছাড়াও হুইচ ওয়ান ইজ দ্য স্টেবল ফর দ্য জেনেটিক মেটেরিয়াল, আরএনএ আর ডিএনএ। তাহলে অনেকগুলো ভালো কোশ্চেন আজকে আমরা ডিসকাস করলাম আজকে আমাদের এই ক্লাসের মধ্যে দিয়ে, রাইট? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এতখানি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সাবধানে থেকো। উইশ ইউ বেস্ট অফ লাক।